আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পৃথিবীকে বাঁচাতে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী পঞ্চদশ সংশোধনী বাতিলের রুল শুনানিতে বললেন অ্যাটর্নি জেনারেল। দেশে বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার নানা ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। সব সংস্কারে হাত না দেওয়ার পরামর্শ। পলিথিন সহ প্লাস্টিক ব্যাগের উৎপাদন এবং ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান শুরু। পুরান ঢাকায় কয়েকটি কারখানা সিলগালা, শ্রমিকদের বিক্ষোভ। এবং পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল হলেও জমি ক্রয় এবং উন্নয়নের নামে ব্যয় ৮০০ কোটি টাকা। ২ শতাধিক পরিবার ভিটে মাটি ছাড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পৃথিবীকে বাঁচাতে জিরো কার্বন ভিত্তিক জীবনযাত্রা গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জাতিসংঘ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেয়া ভাষণে কার্বন নিঃসরণ, বেকারত্ব এবং দারিদ্র্যতা শূন্যে নামিয়ে আনার তাগিদ দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বেঁচে থাকার জন্য পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে যা একটি ভিন্ন জীবনধারার উপর ভিত্তি করে। পরিবেশের নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা। In order to survive focused education, safety of environment needs a new lifestyle. That lifestyle culture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. This will be an economy based primarily on zero personal profit. All that is on social businesses. This business, social business, is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. এর আগে জলবায়ু বিষয়ক সম্মেলনের সাইড লাইন গোল টেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ঋণ একটি মানবাধিকার। এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। ঋণ পাওয়া নিশ্চিত করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি। সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ এবং নেদারল্যান্ড যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবান পারমার ডাচ যুবরাজ জেইমি বার্নার্ডো এতে উপস্থিত ছিলেন। ডাচ যুবরাজ ঋণ, বীমা, বিনিয়োগ, গবেষণা এবং অর্থ কিভাবে কৃষি উৎপাদন বাড়াচ্ছে তা তুলে ধরে বিশ্বজুড়ে লাখ লাখ কৃষকদের এসব সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন ডক্টর ইউনূস। Fish and vegetable. I feel and strongly advocate the banks or the financial system, the part which is addressing the people at the bottom, should be created as social business banks. So when you say bank, you always see that they must be making a lot of money. So that question should not be there when you are lending money to below a certain level of income. If you're above that, you want to make money, probably you do that, but at this level you don't make money anymore. It is a social business. You do the business to solve the problem rather than make money for yourself as a social business. And every country should have a social business banking law. নেপালের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল গ্রুপের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা কমে গেছে। ডক্টর ইউনূস আরও বলেন, এটি বাংলাদেশ থেকে মাত্র ৪০ মাইল দূরে হওয়ায় সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনা যেতে পারে, যা সহজলভ্য হবে। বাংলাদেশে বন্যা মোকাবেলা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতার স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুল শুনানিতে তিনি একথা বলেন।
বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে এই নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিলের রিটের উপর পঞ্চম দিনের শুনানি চলছে। রাষ্ট্রপক্ষ কেন এই সংশোধনী বাতিল চায় সেই যুক্তি তুলে ধরতে গিয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় শত শত মানুষকে গুম করা, হত্যা করা বা নির্বিচারে গায়েবী মামলা দেয়া। এছাড়া সংবিধানে দেশের সকল নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করে তিনি বলেন, এর ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিদের জোরপূর্বক বাঙালি পরিচয় দিতে বাধ্য করা হচ্ছে। এতে বাংলাদেশি সার্বভৌমত্বের মধ্যে ঐক্য ধ্বংস করে বিভাজন সৃষ্টি করা হয়েছে। একটি দলের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পঞ্চদশ সংশোধনী আনা হয় বলে আদালতকে বলেন অ্যাটর্নি জেনারেল। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আদানির সঙ্গে করা সব চুক্তি স্বার্থ বিরোধী দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম সকালে এই রিট করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা চেয়ে অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে 3 দিন সময় বেঁধে দেওয়া হয়। নোটিশের জবাব দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় আজ রিট আবেদনটি করা হয়েছে। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে শেখ হাসিনা সরকার। পৃথক মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ সহ 4 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। হত্যা মামলায় আতিকুল ইসলামের 5 দিন, আব্দুস শহীদের 3 দিন, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিন এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের 3 দিনের রিমান্ড দেয় আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্তর্বর্তী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ, আঞ্চলিক বৈষম্য দূর করা সহ 3 দফা দাবিতে রংপুরে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে মিছিল নিয়ে নগরী মডার্ন মোড়ে গিয়ে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন যানবাহনের যাত্রীরা। অবিলম্বে দাবিগুলো না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র জনতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের রংপুরে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার যেটা স্পিচ ছিল তিনি আমাদেরকে বলেছিলেন যে রংপুর হবে বাংলাদেশের সেরা জেলা, রংপুর বিভাগ হবে বাংলাদেশের সেরা বিভাগ। কিন্তু সেই কথার প্রেক্ষিতে যে কাজ হওয়া দরকার তার কোনোটি এখন পর্যন্ত আমরা দেখছি না। যে আবু সাঈদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রথম সূচনা হয়েছে, সেই আবু সাঈদের রংপুরের সঙ্গে তারা বেইমানি করতেছে। আপনি রক্ত নিচ্ছেন উত্তরে, জীবন নিচ্ছেন উত্তরে, কিন্তু সবকিছু দক্ষিণে দিয়ে দিচ্ছেন। বিষয়টা তো পুরোপুরি বৈষম্য হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে নতুন টিনশেড ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির মহাসচিব। নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনদেরকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। অনুসারীদের বিপদের মুখে ফেলে স্বার্থপরের মতো বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা।
তাই তার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে রাজধানী বনানীতে জুলাই অভ্যুত্থানে আহত সহ দরিদ্র মানুষের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির এই মুখপাত্র বলেন, গণ আন্দোলনে পতন হওয়ার পর আর কখনো কোনো স্বৈরাচার রাজনীতিতে ফিরতে পারেনি, শেখ হাসিনাও পারবে না। শেখ পরিবার বাংলাদেশকে তাদের লুটপাটের উর্বর ভূমিতে পরিণত করেছিল অভিযোগ করে রিজভী আহমেদ আওয়ামী লীগ আমলে হওয়া দেশ বিরোধী সব চুক্তি বাতিলের দাবি জানান। এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন। এত যে আপনার যুবলীগ, ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। আপনি তো স্বার্থপর। শেখ হাসিনা আপনার মতো রক্তপিপাসু এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো ক্ষমতা নেই। পলিথিন সহ সব ধরনের প্লাস্টিক ব্যাগের উৎপাদন এবং ব্যবহার বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয় বেশ কয়েকটি কারখানা। এ সময় কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। তাদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এসব কারখানা বন্ধ করা যাবে না। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের উপস্থিতিতে পলিব্যাগ কারখানা বন্ধে অভিযান শুরু করে পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কারখানায় তালা দিয়ে পালিয়ে যায় মালিকরা। পরে তালা ভেঙে জব্দ করা হয় কাঁচামাল, পলিব্যাগ ও অন্যান্য সরঞ্জাম। কারখানা সিলগালার পাশাপাশি কেটে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। 1 তারিখ থেকে আমরা অভিযানে নেমেছি। আমরা বিভিন্ন বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম চালু রেখেছি এবং আমরা 3রা নভেম্বর থেকে বলেছি যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে যাব। সেই ধারাবাহিকতা আমরা আজকে এখানে এসেছি এবং এটি শুধু নট অনলি যে আজকে তা না, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে কারখানা বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমে আসে শ্রমিকরা। তারা বলেন, পুরান ঢাকায় ছোট বড় 5000 পলিব্যাগ তৈরির কারখানা রয়েছে। এসব শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে কারখানা বন্ধ করা যাবে না। আপনারা একটা কর্মস্থান জোগাড় দিতে পারছেন? এই যে পলিথিনে যারা কাম করে সব মূর্খ। হ্যাঁ, মূর্খ তারা কি করে খাইবে? এটা কোন এটা কর্মস্থানটা কি? তা আপনারা এই যে কর্মস্থান, গরিবের কর্মস্থানটা ধ্বংস করতেছেন কি জন্য? বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়িক জায়গা আপনারা কেমন ধ্বংস করতেছেন? সেনা সদস্যদের আশ্বাসে এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 28 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপনে 25 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 3 জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোর অফ সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে যশোর সেনানিবাসে কোর অফ সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। যশোর সেনানিবাসে অনুষ্ঠিত সম্মেলনে কোর অফ সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সেনাপ্রধান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সম্মেলনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর সকল সিগন্যালস ব্রিগেডের কমান্ডার এবং সিগন্যালস ইউনিট সমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল হলেও অধিগ্রহণ করা হয়েছে 1000 একর জমি। ভূমি উন্নয়নের নামে ব্যয় করা হয়েছে 850 কোটি টাকা। ক্ষতিপূরণ এবং পুনর্বাসন না করে ভিটে মাটি থেকে তুলে দেওয়া হয়েছে 2 শতাধিক পরিবারকে। বাতিল হওয়া এই প্রকল্পের অধিগ্রহণকৃত জমি এবং ভিটে মাটি ফেরত দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। এই
ফসলি জমির মতো 3 ফসলি জমি ভরাট করা হচ্ছে বালু দিয়ে। 2018 সালে আশুগঞ্জ 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণে পটুয়াখালীর কলাপাড়ায় 1000 একর জমি অধিগ্রহণ করে সরকার। মাঝে এই প্রকল্পের কাজ বন্ধ থাকলেও এখন ইমারত নির্মাণের উপযোগী করে তৈরি করা হচ্ছে মাঠ। সীমানা প্রাচীর তুলে দিয়ে ভরাট করা হয়েছে শত বছরের খাল। উচ্ছেদ করা গ্রামবাসীর অধিকাংশ পরিবারকে দেয়া হয়নি জমির মূল্য সহ ক্ষতিপূরণ। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে এমন উচ্ছেদ আর লুটপাটের পসরা খুলে বসেছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। পুষ্করি সারছি, ঘর বাড়ি সারছি, বাড়িঘর সারছি, ফল ফসল টসল হইতে রাস্তা নাই, বেরিবেত নাই কোনো, আমরা খুব দুর্ভোগে আছি। শিখছি কৃষিকাজ, কিন্তু এখন আমাদের তো কর্মসংস্থান জায়গা জমি লই গেছে, টাকা পয়সা উঠাতে পাইনি, পুনর্বাসন পাইনি, আমাদের তো কষ্ট হইতেছে। অধিগ্রহণ প্রক্রিয়ার শুরুতেই স্থানীয়রা উচ্চ আদালতে মামলা করলেও পুলিশে হয়রানির ভয় দেখিয়ে মামলা তুলতে বাধ্য করা হয় বাদীকে। যখন এই জমি নেয় তাহলে আমি হাইকোর্ট করছি, হাইকোর্টও 4 বছর করছে, থানায় কোনো দারোগা ইয়া এই দেবপুর করমজাতলি কলেজ গান আমার প্রসার চাপ করে যে তুমি যদি কেস না উঠো তা তোমার নামে রেপ কেস হবে। 4 পুলিশ দিয়ে মনে করেন 3 ঘন্টা সময় আমাকে দেয় নাই, এর মধ্যে সব ভাঙচুর হর্ষা আমার দা ভাঙিয়া ওই ভাইয়ের দেওয়া ভাঙছে। তবে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা গ্রহণ করেনি সরকার, এমন তথ্য জানালেন এই প্রকল্প কর্মকর্তা। যেহেতু এখানে আমাদের কাছে জায়গা আছে, অলরেডি অধিগৃহীত জায়গা আছে, সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অবশ্যই আমাদের অনুমতি দিবে এবং আমরা এটা জাতীয় গ্রিডে অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারব। বাতিল প্রকল্পে কেন 1000 একর জমি অধিগ্রহণ করা হলো এমন প্রশ্নে কথা বলতে রাজি হননি পটুয়াখালী জেলা প্রশাসক। 2021 সালে কয়লা ভিত্তিক এই প্রকল্প বাতিল করা হয়। এরই মধ্যে সরকারের নিজস্ব তহবিলের 770 কোটি টাকা সহ প্রকল্পে ব্যয় করা হয়েছে 853 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে আলু বীজ রোপণে ব্যস্ত কৃষকরা, তবে সিন্ডিকেটের কারণে বস্তা প্রতি 1200 টাকা বাড়তি দামে বীজ কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি সারের দামও বেশি হওয়ায় বিপাকে তারা। তবে অভিযোগ অস্বীকার করে ছোট ব্যবসায়ীদের উপর দায় চাপালেন বড় ডিলাররা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জয়পুরহাটে মাঠের পর মাঠ জুড়ে শুরু হয়েছে আলু বীজ বপনের কাজ। চলতি মৌসুমে জেলায় 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। তবে অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে আলু বীজ বিক্রি করছেন। পাশাপাশি সারের দামও বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ কৃষকের। বাজার মনিটরিং সহ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। বর্তমানের জন্য 4,042-4500 যার কাছ থেকে যেমন রেটে পাইতেছে বিক্রি করছে। আমরা এর আগের বছর যে সার কিনছি 1900-2000 টাকা জোড়া, কিন্তু এখন আমাদের কিনতে হচ্ছে 2550-2600 কর থেকে 1800 কর থেকে 3000। আলুর দাম বেশি, সারের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, আমরা বেশ পেয়ে গেলে দাম নেই। তারা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে, এটা সরকারের কাছে বিশেষ আবেদন যেটা তদন্ত করে দেখানো হোক। ডিলারদের দাবি সরকার নির্ধারিত দামে বীজ আলু বিক্রি করছেন তারা। বীজ ও সারের সংকট নেই জানিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কেউ যদি কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নেওয়া থাকে, তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বছরে 10 থেকে 12 লাখ মেট্রিক টন আলুর চাষ হয় দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী এই জেলায়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় রাজধানী সহ সারা দেশে। তাই আলু বীজ ও সার ন্যায্য দামে পেতে প্রশাসনের নজরদারির আহ্বান আলু চাষিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ইউরোপীয় দেশগুলোর দূতাবাস ঢাকায় করার দাবি জানিয়েছেন ভিসা প্রত্যাশীরা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। দক্ষ নাগরিক গড়ে তুলতে এবং কূটনৈতিক সম্পর্ক জোরালো করতে দ্রুত ইউরোপীয় দেশগুলোর দূতাবাস ঢাকায় স্থাপনের উদ্যোগ নিতে দেশগুলোর প্রতি আহ্বান জানান ভিসা প্রত্যাশীরা। আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে কাছে প্রজ্ঞাপন জারির দাবিও জানান তারা। বিগত সরকারের আমলে সিন্ডিকেটের কবল থেকে মালয়েশিয়ার শ্রম বাজার রেহাই পায়নি বলে অভিযোগ করেছেন বায়ডার সহ সাধারণ সম্পাদক ফখরুল আলম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংক্রান্ত আলোচনা সভায় তিনি কথা বলেন। সিন্ডিকেট ভেঙে দক্ষ জনবল নিয়োগে বাংলাদেশ এবং মালয়েশিয়াকে এখনই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি। সিন্ডিকেট ভাঙতে দেশের বড় রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান বায়ডার এই নেতা। এবারে পাটেক্স খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় খেলা শুরু হবে 6টায়। ভুটানের বিপক্ষে সেপ্টেম্বরে নিজেদের সবশেষ আন্তর্জাতিক ম্যাচের একটিতে জয় পেলেও কাবেরার দল হেরে যায় আরেক ম্যাচে। গোল স্কোরারের অভাবে বেশি ভোগাচ্ছে লাল সবুজ দলের প্রতিনিধিদের। ম্যাচটি কোচ কাবরেরার জন্য পরীক্ষার। 31 ডিসেম্বর তার সাথে শেষ হচ্ছে চুক্তি। সেই মেয়াদ বাড়বে কিনা তা নির্ভর করবে এই দুই ম্যাচ সিরিজের পারফরম্যান্সের উপর। তার অধীনে দুবারের সাক্ষাতেই মালদ্বীপকে হারায় বাংলাদেশ। আজকের ম্যাচে দলে নেই জামাল ভুঁইয়া, অধিনায়কত্ব করবেন তপু বর্মন। দেশের 5 বিভাগের বিভিন্ন জেলা এবং সার্ভিসেস দলসহ 16 দলের অংশগ্রহণে শুরু হয়েছে 36তম জাতীয় সিনিয়র পুরুষ এবং 10তম মহিলা কুস্তি প্রতিযোগিতা। দুদিনের এই প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা দুই বিভাগে 10টি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেশের 200 জন কুস্তিগির। উদ্বোধনী দিনে পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে ফাইনাল শেষে বিজয়ী দলকে ট্রফি দেওয়া হবে। অল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে তৃতীয় হলেন বাংলাদেশের আরাফাত রহমান, যা দেশের জন্য এক অবিস্মরণীয় অর্জন। এবারের অল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 60 কেজি ওজন ক্যাটাগরিতে তার এই অর্জন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসেত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত অল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপের 19তম আসরে এশিয়ার শীর্ষ প্রতিযোগীদের সাথে এই লড়াই বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। দেশের জন্য বিরল সম্মান বয়ে আনা আরাফাত রহমান আগামীতে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের জন্য সাফল্য অর্জনের বিষয়ে আশাবাদী। তার এই সাফল্য দেশের তরুণদের মার্শাল আর্টে আগ্রহী করে তুলবে বলে আশা আয়োজকদের। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পৃথিবীকে বাঁচাতে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি দেয়া মূল সংবিধানের পরিপন্থী পঞ্চদশ সংশোধনী বাতিলের রুল শুনানিতে বললেন অ্যাটর্নি জেনারেল। দেশে বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার নানা ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। সব সংস্কারে হাত না দেওয়ার পরামর্শ। পলিথিন সহ প্লাস্টিক ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান শুরু। পুরান ঢাকায় কয়েকটি কারখানা সিল গালা, শ্রমিকদের বিক্ষোভ। এবং পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল হলেও জমি ক্রয় এবং উন্নয়নের নামে ব্যয় 800 কোটি টাকা। 2 শতাধিক পরিবার ভিটে মাটি ছাড়া। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।